মুডটা যখন আসে কোনো একটা ভালো উত্তর দেওয়ার সাথে সাথেই নেটওয়ার্ক ডিস্টার্বিং শুরু করে। এই নেট ডিস্টার্বগুলো এটা আমি অনবরতই সয়ে আসছি। নেট চলে যায়, আবার দেখা যায় অনেকে ফোন করে, এমনি সারাদিন কেউ খবর নেয় না, মনে হয় রাতে ঘুমাবার আমি একবার চিন্তা করে যে ভাইয়া কী অবস্থায় আছে একটু জিজ্ঞেস করি, উনি সুস্থ আছেন কি না, ভালো আছেন কি না। এটা হচ্ছে আমার সৌভাগ্য বলা যায়। নেট ডিস্টার্ব শুরু করে, ঠিক আছে। এমনি এটাই নিয়ম, এমনি নিয়ম। সারাদিন বেকার আছে, কেউ কোনো ফোন টোন দেয় না, কিন্তু এখন যখন আমি একটা কাজে আপনাদের সাথে বসলাম, অনেকের ফোন আসছে। ফোন আসার সাথে সাথে আমার লাইভ সেশনটা কেটে যাচ্ছে। তো সুতরাং আমাদের যতই হোক, আমাদের সেশন আমরা 10টা পর্যন্ত বলেছি, 10টা পর্যন্ত আমি কন্টিনিউ করব, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, যেভাবে হোক যদি লাইন কেটেও যায় আমি আবার আসবো, আপনাদের ঘুরে ঘুরে আবার আসবো। আমিও আশা করব আপনারাও লাইনে থাকবেন, কেউ যাবেন না। যতটুকু সম্ভব আমি প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে আপনাদেরকে কমপ্লিটলি বিষয়গুলো উদাহরণ হিসাবে আমি উদাহরণ সহ বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। এই যেমন এখন হঠাৎ করে কোনো কারণ ছাড়া লাইনটা কেটে গেল, আবার ঢুকলাম, নেট প্রবলেমটা। সৌরভ, কী রে ভাই, আজ ঠিক আছে ভাই, বললো না। এই নেট নিয়ে অনেক ঝামেলায় আছে, এত বিয়ে লাগে, মানে কোনো একটা মুড আসে, মুড আসার সাথে সাথেই প্রবলেম। এটা জগতের নিয়ম। কোনো একটা যখন মুডে আসবো দেখবেন কোনো একটা প্রবলেম শুরু হয়ে যাবে। কারণ আমাদের লাইফটাই আসলে মনে হয় এরকম কিছু একটার মধ্যে থাকে। দেখবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন, নিয়ত, এমনি কোনো মোবাইল নাই, নামাজে দাঁড়াবেন, নিয়ত বাঁধার সাথে সাথে মানুষের কল দেওয়া শুরু হবে, কল আসা শুরু হয়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এগুলো থাকবে সারা জীবন, আমরা এগুলো করবো, সমস্যা নেই। আচ্ছা, আমি চমৎকার আর একটা প্রশ্নের উত্তর, এটা আসলে আমাদের অনেকেই জানার দরকার আছে। সেটা হচ্ছে হাসান শাকিল একটা চমৎকার একটা প্রশ্ন করেছিল গত দিনে। হ্যাঁ, হাসান শাকিলে প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে, হাসান শাকিল এখন আসছে, লাইনেই আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, চমৎকার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ক্রস আপিলটা একটু বলতে বলেছিল, খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি। ক্রস আপিলের সাথে আমরা ক্রস অবজেকশনটা একটু যোগ করব। একটা ক্রস আপিল আছে, একটা ক্রস অবজেকশন আছে। একটু আগে একটা পার্টিশন মামলার কথা বললাম না, যখন কোনো একটা মামলায়, সাধারণত পার্টিশন মামলায় অনেক সময় পার্টলি ডিগ্রি হয়। পার্টলি ডিগ্রিটা কেমন জানেন? অনেক সময় পার্টিশন মামলায় পার্টলি ডিগ্রি হয়, কারণ সাধারণত ডিক্লারেশন মামলা বা অন্যান্য মামলায় পার্টলি ডিগ্রি দেওয়া হয় না। পার্টিশন মামলায় পার্টলি ডিগ্রি হয়। যেসব ক্ষেত্রে পার্ট ডিগ্রি দেওয়া হয়, মানে পার্ট বাদী পক্ষে গিয়েছে, পার্ট বিবাদী পক্ষে গিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্রস অবজেকশনের বিষয়টা আসে এবং ক্রস আপিলের বিষয়টা আছে। ক্রস আপিল, আপিলের ক্ষেত্রে গিয়ে মনে রাখতে হবে, যিনি ক্রস আপিল করবেন, ওনার আপিল করার, উনিও আপিল করতে চেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আরেকজন আপিল করে ফেলেছে, সেক্ষেত্রে সেই আপিলে গিয়ে উনি ওনার আবেদনটা উত্থাপন করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপিল করেছে, কিন্তু অবজেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটার বিরুদ্ধে আরেকজনের অবজেকশন দেওয়ার দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে একজন হাজির হয়েছে, আরেকজনের অবজেকশনটা পুরোপুরি দিতে পারেন না, সেক্ষেত্রে উনি ওনারও অবজেকশনটা দিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে যেসব ক্ষেত্রে পার্ট ডিগ্রি হয় সেসব ক্ষেত্রে ক্রস আপিল এবং ক্রস অবজেকশনের বিষয়টা আসে। যেমন আপনি কোনো একটা বিষয়ে একজন আপিলকারী আপিল করে, বাদী একটা মামলা করলো, আমি একটা এক্সাম্পল দিয়ে বললে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাদী একটা মামলা করলো, মামলা করে কোর্টকে বললো, ইওর অনার, এই প্রপার্টিতে আমি 5 ঘন্টা প্রপার্টি পাবো। হ্যাঁ, কোর্ট সব জাজমেন্ট করে, আপনি প্রসিডিং কমপ্লিট করে জাজমেন্ট দেওয়ার সময় বললো যে না, এটা আমার ফাইন্ড আউটে দেখা যাচ্ছে কোর্ট বাদী 3 ঘন্টা প্রপার্টি পাবে, ঠিক আছে, 3 ঘন্টা প্রপার্টি পাবে, সুতরাং এখানে 3 ঘন্টা প্রপার্টি পাবে, সুতরাং এখানে 5 ঘন্টা প্রপার্টি দেওয়া যায় না, বাদীকে 3 ঘন্টা প্রপার্টির ডিগ্রি দেওয়া গেলো। দ্যাট মিন পার্ট ডিগ্রি দিয়েছে। বাদী চেয়েছে কতটুকু? বাদী চেয়েছে আপনার 5 ঘন্টা, কিন্তু দিয়েছে বাদীকে 3 ঘন্টা, বাদীকে দেয়া হয়েছে 3 ঘন্টা। কিন্তু এখানে দেখা যাচ্ছে বাদী এই 2 ঘন্টা প্রপার্টিটা, এই 2 ঘন্টা প্রপার্টিটার বাদীর পক্ষে বাদী কোনো একজনের কাছে বিক্রি করেছিল, কোনো একজনের কাছে বিক্রি করেছিল। দেখা যাচ্ছে এই বিক্রির বিষয়টাতে তাহলে ওনার সত্য রয়ে গেছে। তার মানে বাদীর স্ট্যাটাসের মধ্যে কিন্তু যিনি বাদী থেকে খরিদ করে নিয়েছেন ওনার স্ট্যাটাসটা কিন্তু রয়ে গেছে। দ্যাট মিনস বাদী যদি 5 ঘন্টার জন্য আপিল করে, এই 5 ঘন্টা আপিলের মধ্যে কিন্তু যদি যিনি খরিদ করে নিয়েছেন উনি যদি ওইটার পক্ষ থাকে,
ওনারও কিন্তু আপিল করার একটা স্ট্যাটাস বিল্ড আপ হচ্ছে, যদিও কোর্ট 2 ঘন্টা ওনাকে দেয়নি, ঠিক আছে, 2 ঘন্টা ওনাকে দেয়নি, 5 ঘন্টার ডিগ্রি চেয়েছিল বাদী, দেওয়া হয়নি, কিন্তু 2 ঘন্টার ডিগ্রি দিয়েছে। পরবর্তীতে গিয়ে দেখা গেল যিনি 2 ঘন্টাটা প্রাপক, উনি গিয়ে কোর্টে আবার ওই বাদীর আপিলের উপরে ক্রস আপিল করে বসলেন যে হ্যাঁ বাদী 3 ঘন্টা চেয়েছে, ঠিক আছে, বাদী আসলে 5 ঘন্টায় পাবে, আর 2 ঘন্টা ওইটা আমার, এই 2 ঘন্টা না দিলে আমার প্রপার্টি চলে যাচ্ছে। দ্যাট মিনস বাদী থেকে 2 ঘন্টা আমি খরিদ করেছি, আমি যেহেতু খরিদ করেছি, সুতরাং ওই 5 ঘন্টাতে বাদীকে যদি ডিগ্রি দেওয়া না হয়, তাহলে এই 2 ঘন্টা আমার প্রপার্টিটা হয়ে যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যিনি খরিদ করেছেন উনি গিয়ে ওই মামলাটার উপর ক্রস আপিল করতে পারবেন, ওই 2 ঘন্টাটার জন্য উনি ক্রস আপিল করতে পারবেন যে না 2 ঘন্টাটা বাদীর সত্য, ঠিক আছে, বাদী পাবে, যেহেতু বাদী থেকে আমি খরিদ করে নিয়েছি তাহলে আমি পাবো। দ্যাট মিনস এই ক্ষেত্রে বাদী যদি আপিল করেন, তাহলে ওই যে যিনি কিনে নিয়েছেন উনি গিয়ে ক্রস আপিল করে সে বিষয়টা বলতে পারেন। এইটা হচ্ছে ক্রস আপিল। দ্যাট মিনস ওনারও আপিল করার অধিকার আছে, কিন্তু আপিলটা করেছে আরেকজন, সেখানে গিয়ে উনি একটা আবেদন, ওই আপিলের উপরে একটা আবেদন করে একটা ক্রস আপিল করে সেটা বলতে পারেন হ্যাঁ বাদীর সত্য 5 ঘন্টা, ঠিক আছে, বাদী পাবে, বাদী থেকে আমি খরিদ করে নিয়েছি, সুতরাং এই প্রপার্টিটা আমি পাবো। তখন উনি একটা ওই আপিলের উপরে একটা ফার্দার আপিল করতে পারেন। সেই ফার্দার আপিলটা ওইখানে যোগ করা, ফার্দার বলবো না ওইটাকে, ফার্দার হলে তার একটা আপিল হয়ে যায়, সেখানে গিয়ে একটা পিটিশন দিয়ে ওনার আপিলের বিষয়টা বলতে পারেন। যে বিষয়টা বলবে সেটা হচ্ছে ক্রস আপিল, হ্যাঁ। আর ক্রস অবজেকশনের ঠিক সেটার উল্টো। ডিফেন্ডেন্ট যদি গিয়ে ক্লেম করে, এটা ধরেন কোনো একটা ডিফেন্ডেন্টের গিয়ে ক্লেম করলো, হ্যাঁ, ডিফেন্ডেন্ট গিয়ে ক্লেম করলো, ডিফেন্ডেন্ট গিয়ে কিন্তু একটাবারও জন্য ডিফেন্ডেন্ট ধরেন 7 ঘন্টা দেওয়া হয়েছে, বাদীকে দেওয়া হচ্ছে 3 ঘন্টা, তাহলে 2 ঘন্টাটা কিন্তু ডিফেন্ডেন্টের কাছে চলে আসছে। যদি এমন হয় এই 2 ঘন্টা যদি সেই ব্যক্তি যদি ডিফেন্ডেন্ট থেকে কিনে থাকে, ডিফেন্ডেন্ট ওইটা কন্টেস্ট করছে এবং সেই ব্যক্তিকে ডিফেন্ডেন্ট করা হলো, বা ডিফেন্ডেন্ট যদি নাও করে উনি গিয়ে কিন্তু মূল মামলায় ওইখানে পক্ষ হয়ে কিন্তু কন্টেস্ট করতে পারবেন যদি উনি খরিদ করে থাকে। তাহলে এই যে ডিফেন্ডেন্ট সেই বক্তব্যটা যদি না বলে থাকে, তার অবজেকশনে যদি না বলে থাকে, তার নিজে প্রিডিংসে যদি না বলে থাকে, তাহলে যিনি খরিদ করেছেন তিনি যদি ডিফেন্ডেন্টের থেকে কিনে থাকে, তাহলে উনি গিয়ে সেই আপিলটাতে অবজেকশন দিয়ে বলতে পারে ইওর অনার বাদী 3 ঘন্টাই পাবে, এই 2 ঘন্টা হচ্ছে আমি ডিফেন্ডেন্ট থেকে কিনেছি, সুতরাং এটা আমার প্রপার্টি, এটা ডিফেন্ডেন্টেরও না বাদীরও না। তাহলে ক্রস অবজেকশন বাদীর আপিলের উপর ক্রস অবজেকশন দিতে পারে। তার মানে বাদী থেকে যদি কিনে সে আপিল করতে পারবেন, আর যদি বিবাদী থেকে 2 ঘন্টা কিনে তাহলে উনি ক্রস অবজেকশন দিতে পারবেন। এইটা হচ্ছে ক্রস অবজেকশন এবং ক্রস আপিলের বিধান। এই ক্রস আপিল এবং ক্রস অবজেকশনের বিধানটা সিপিসির অর্ডার 41 রুল 22 তো আছে, ঠিক আছে। আর যখন বাস্তবে যখন আপনারা আরও এটা সাধারণত ক্রস আপিল ক্রস অবজেকশন দেখা যায় পার্টিশন মামলাগুলোতে, যেগুলোতে পার ডিগ্রি দেওয়া হয়, ঠিক আছে। অন্য মামলাগুলোতে সাধারণত দেখা যায় না, ক্রস অবজেকশন খুব একটা দেখা যায় না, ক্রস অবজেকশন দেখা যায়, ক্রস আপিল দেখা যায় না, ঠিক আছে। ক্রস অবজেকশন অনেক সময় দেখা যায়, কারণ দেখা গেল বিবাদীকে পক্ষ করছে, সেই বিবাদীর প্রপার্টি নাই, টোটালি নাই, এটা কিনে ফেলেছে আরেকজনে, সেই ক্ষেত্রে ক্রস অবজেকশন সাধারণত অন্যান্য মামলায় দেখা যায়, কিন্তু ক্রস আপিলের বিষয়টা সাধারণত পার্টিশন মামলায় দেখা যায়। আমি এই পর্যন্ত যত ক্রস আপিল করেছি সব মামলায় পার্টিশন মামলায় ছিল। অন্য মামলায় একটাতে ক্রস অবজেকশন দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ডিক্লারেশনের মামলায়, সেটা হচ্ছে তাও সেম, বিবাদীর ফুল প্রপার্টি আমরা পারচেস করে নিয়েছিল আমার ক্লায়েন্ট, কিন্তু এই কথাটা বিবাদী সেটা তার প্লিডিংসে বলেনি, কিন্তু আমরা মামলাটা সম্পর্কে না জানার কারণে পরবর্তীতে যখন জানতে পেরেছি আমরা পক্ষভুক্ত হয়ে ওটাতে আমরা ক্রস অবজেকশন দাখিল করেছিলাম, ঠিক আছে। ক্রস অবজেকশন হচ্ছে ওটা, মানে বিবাদীর স্ট্যাটাসের সাথে যদি আপনার আরও কিছু যোগ করার দরকার থাকে তখন আপনি ক্রস অবজেকশন দিবেন। বাদীর আপিলের স্ট্যাটাসের সাথে যদি আপনার নিজস্ব কোনো বক্তব্য আপিল থাকে, আরও কিছু বলার থাকে, সেক্ষেত্রে আপনি আপিলকারী হতে পারবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে মিজানুর রহমান একটা প্রশ্ন করেছিল। মিজানুর রহমান প্রশ্ন করেছিল যে আগে অনেক সময় অনেক ব্যক্তিরা মুখে মুখে প্রপার্টি কিনতো, এরকম একজন ব্যক্তি মুখে মুখে প্রপার্টি কিনে প্রায় 12 বছর ধরে দখলে আছে, কিন্তু 12 বছরের উপরে দখলে আছে, কিন্তু 12 বছরের উপরে দখল থাকার পরে হঠাৎ করে এসে ওই যে বিক্রেতা যিনি আছেন ওনার ছেলেরা এসে নাকি দলিল দেখিয়ে বলছে যে এই প্রপার্টিটা আমরা পাবো। এখন তারা প্রপার্টি পাবে কিনা, বিষয়টা হচ্ছে কোনো একটা ইমুভেবল প্রপার্টি যদি আপনার সত্ত্ব দাবি করতে হয়, ইমুভেবল প্রপার্টি মানে জায়গা জমি বাড়ি এগুলো, হ্যাঁ, যদি এরকম কোনো ইমুভেবল প্রপার্টি যদি দাবি করতে হয় 100 টাকার উপরে হলে আপনার রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আপনারা এখানে মুখে মুখে কথা বলেছেন, কোনো ডিড নেই, এক্সিকিউশনও হয় না, রেজিস্ট্রেশনটা পরে আসছে, কোনো ডিডও এক্সিকিউশন হয় না, এক্ষেত্রে একটা বিষয় আছে।
নর্মালি যদি আপনি বলেন যে আমি এখানে আইনগত টাইটেল পাবো কি না, আপনার আইনগত যদি ডাইরেক্ট লিগ্যাল টাইটেল বলেন, এখানে লিগ্যাল টাইটেল ক্লেম করার কোনো সুযোগ নাই, ঠিক আছে, লিগ্যাল টাইটেল ক্লেম করার সুযোগ নাই। তবে এখানে একটা এক্সেপশনাল আছে, এক্সেপশনটা আমি বলি, সেটা হচ্ছে এই বিষয়টা কমপ্লিটলি নির্ভর করবে সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্সের উপর। কেমন সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স? বিষয়টা হচ্ছে যখন এই ব্যক্তি 12 বছর দখলে থাকলো, 12 বছর দখলে থাকার পর যদি এমন হয় যে 12 বছর ওই ব্যক্তি যিনি যার থেকে এই প্রপার্টিতে উনি দখল উদ্ধার করেছেন তাদের সামনে তাদের সত্যকে অস্বীকার করে সেখানে 12 বছরের উপরে দখলে আছেন, সেক্ষেত্রে ওর একটা টাইটেল ক্রিয়েট হবে। এই টাইটেলটা ক্রিয়েট হওয়ার বিষয়টাকে বলা হচ্ছে অ্যাডভার্স টাইটেল। ইটস অলসো এ লিগ্যাল টাইটেল, বাট আফটার some 12 years অন দ্য অ্যাডভার্স পজিশন বাংলাটা হচ্ছে বিরুদ্ধ দখলজনিত। এটাকে এই অ্যাডভার্স টাইটেলটাকে বলা হয় বিরুদ্ধ দখলজনিত সত্য। 12 বছর যদি সত্যটাকে অস্বীকার করে অনবরত মনে রাখবেন, 2 বছর দখল করলেন, 2 বছর চলে গেলেন, আবার 2 বছর দখল করলেন, এরকম হবে না। টানা 12 বছর যদি তার দখলটা অস্বীকার করে যদি 12 বছর সেখানে থাকে, সেখানে দখলটা করে রাখে, সেখানে একটা অ্যাডভার্স টাইটেলের উদ্ভব হবে। এটা আপনার দলিল সংক্রান্ত টাইটেল না, এটা হচ্ছে টাইটেল কামস উইথ অ্যাডভার্সলি, বিরুদ্ধ দখলজনিতর কারণে সেই টাইটেলটা তার ভিতর চলে আসবে, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্স টাইটেল। কিন্তু উনি যদি বলে আমি আইনগতভাবে মালিক, বিষয়টা তা না। এখানে ওনাকে যে মামলাটা করতে হবে এটা অ্যাডভার্স পজিশনের মামলা করে অ্যাডভার্স টাইটেলের বিরুদ্ধ দখলজনিত সত্য দাবি করতে হবে। তবে এখানে প্রমাণ করতে হবে যাদের থেকে আপনার দখলটা নিয়েছেন বা যারা আপনাদের কাছে দিয়েছে তাদের দখলটা আপনারা সরাসরি ওদের সামনে, ওরা জানে বিষয়টা, এটা প্রমাণ করতে হবে। সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন করতে পারবেন সেই ক্ষেত্রে অ্যাডভার্স টাইটেলের বিষয়টা আসবে, অন্য ক্ষেত্রে অ্যাডভার্স টাইটেলের বিষয়টা আসবে না। যদি আপনি যদি প্রমাণ করতে না পারেন 12 বছর দখলে আছেন বা আপনার অ্যাডভার্স টাইটেল আপনি অ্যাডভার্সলি দখল করেন না, বিরুদ্ধ দখলজনিত, তারা আপনাকে অনুমতি দিয়েছে থাকার জন্য, তারা যদি প্রমাণ করে আপনাকে অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে আসবে না। আপনার অ্যাডভার্সলি থাকতে হবে, বিরুদ্ধ দখল তার সত্য অস্বীকার করে থাকতে হবে, ঠিক আছে। সেখানে থাকলে 12 বছর পর আপনার একটা অ্যাডভার্স টাইটেল আসবে, সেই টাইটেলও একটা আইনসঙ্গত টাইটেল। এটা অ্যাপিলেট ডিভিশনের ভালো ডিসিশন আছে, হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশনে ভালো ডিসিশন আছে, এবং এটা একটা প্রমাণিত এবং সেটা একটা উৎকৃষ্ট প্রেসিডেন্ট অফ টাইটেল। এটা হচ্ছে টাইটেল থ্রো প্রেসিডেন্ট, নজির, হ্যাঁ, এবং থ্রো লিমিটেশন। এই অ্যাডভার্স টাইটেলটা আসে প্রেসিডেন্টের এবং থ্রো লিমিটেশন, এই দুটোর উপর বেস করে আপনার টাইটেলটা আসবে। আপনি যদি সরাসরি আপনি দাবি করেন যে আমরা রেজিস্ট্রি করি নাই, আমি এই টাইটেলটা পাবো, এটা কখনো বলতে পারবেন না, ঠিক আছে। আপনাকে ওই অ্যাডভার্সের মামলাটা করতে হবে। আপনি 12 বছরের বিরুদ্ধ দখলজনিত যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার টাইটেলটা চলে আসবে। এটা দখল সত্য, কারণ আপনার আশেপাশে অনেক মানুষ আছে না, সাক্ষী দিবেন, মৌখিক সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারলেই হবে। এটা শুধু মৌখিক সাক্ষীর উপরে ডিপেন্ড করে, বেসিক্যালি কমপ্লিটলি মৌখিক সাক্ষীর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপর আরেকটা প্রশ্ন, এবার লাস্ট প্রশ্নটা হচ্ছে, লাস্ট প্রশ্নটা ছিল সাইমন সাইদের। সে প্রশ্নটা ছিল সরকারি কর্মকর্তার আবেদন যদি ট্রাইব্যুনালে যদি বরখাস্ত করে তাহলে তারা রিট করতে পারেন, হ্যাঁ, আর যদি প্রাইভেট প্রতিষ্ঠান যদি করেন তাদের প্রতিকার কি, প্রাইভেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি কোনো প্রতিকার নেওয়া যাবে কি না। হ্যাঁ, আমাদের সংবিধানের প্রথমে রিটের বিষয়টা বলি। রিটটা হচ্ছে একটা স্পেশাল অ্যাবসলিউট জুরিসডিকশন টু হাইকোর্ট। এই রিটের বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনের 3য় ভাগে যে ফান্ডামেন্টাল রাইটসগুলোর কথা বলা হয়েছে, সে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বাস্তবায়নে, সে ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি কারো অ্যাফেক্টেড হয়, এটা হচ্ছে প্রতিটা মানুষের সে ফান্ডামেন্টাল রাইটসগুলো এনজয় করবে। যদি সে ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি কারো দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু রিট করার অধিকারী, ঠিক আছে। এখন রিটটা করবেন যে রিটের তো কিছু অ্যাবসলিউট ক্রাইটেরিয়া আছে, আপনি সব বিষয় নিয়ে রিট করলে তো হবে না, কিছু কিছু বিষয়ে ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, আপনার জেনারেলি যে কথাটা বলেছে ট্রাইব্যুনাল, এখন ট্রাইব্যুনাল বলতে কি বোঝাচ্ছে আমি তো আমি যেটা বুঝছি আমি সেটারই উত্তর দিই। যদি এমন হয়, যদি প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু সব বিষয় নিয়ে আপনার মাথা ঘামায় না। প্রশাসনিক ট্রাইব্যুনালে মাথা ঘামাবার কিছু বিষয় আছে, যেমন আপনার পেনশন,
আপনার বদলি, তারপর আপনার প্রমোশন, আপনার এই বিষয়গুলো প্রশাসনিক ট্রাইব্যুনালের মাথা ঘামায়, ঠিক আছে। আর প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে রিটে গিয়ে আপনি মামলা করলেন, যদি দেখা গেল যে এটা প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার, তাহলে কিন্তু আপনার রিটটা খারিজ করে দিবে, আপনাকে প্রশাসনিক ট্রাইব্যুনালে আসতে হবে। তাহলে সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন, সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলো, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যদি কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো আদেশ দেয় বা কোনো একটা তাদেরকে বরখাস্ত করে বা কোনো কিছু করে, সেক্ষেত্রে তারা রিটে যায়। তার বিষয়টা হচ্ছে, এই যে সরকারি সংস্থাগুলো বা এই আপনার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু আপনার সরকারের দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে যাতে বলতে না পারে সরকার আরবিট্রারি হয়ে গেছে, সেই কারণে এগুলো হাইকোর্টে রিট করলে হাইকোর্টে সাধারণত রিট এগুলো শুনানি করে। আর প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আপনাকে আরও ইজি রিলিফ দেওয়া হচ্ছে। আপনি যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান যদি আপনার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো বরখাস্ত করে বা কোনো কিছু করে, আপনি তো সিভিল কোর্টেই মামলা করতে পারবেন, আপনাকে তো হাইকোর্টে যাওয়ার দরকারই নেই। হাইকোর্ট তো এটা অনেক দূরের আমাদের তো আসলে হাইকোর্ট এমন এক পজিশন আছে আমাদের দেশে যে এটা করতে গেলে মানে এই বিষয়গুলো হাইকোর্টে যাওয়া মানে এখানে অনেক অনেক লম্বার হিস্ট্রির ব্যাপার। এগুলো অনেক সময় অনেকের জন্য এটা স্বপ্নের ব্যাপারও হয়ে যায়। যদি আমাদের আপনার সংবিধানের 100 আর্টিকেলে সার্কিট বেঞ্চের কথা বলা হচ্ছে, আমাদের 1982-তে 89 পর্যন্ত সার্কিট বেঞ্চ ছিল, চট্টগ্রামে ছিল। সে সার্কিট বেঞ্চ এখন আর নাই। সুতরাং কেউ যদি হাইকোর্টে যেতে হয়, আর যদি টেকনাফ থেকে কেউ যদি কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টে যেতে হয়, তাহলে তো তার এটা স্বপ্নের ব্যাপার হয়ে যায়, বুঝেন না? তো আপনাদের প্রাইভেটের জন্য তো আরও ইজি। প্রাইভেটের বিষয়টা হচ্ছে, প্রাইভেটে যদি কোনো বরখাস্ত করে আপনার রিটে যাওয়ার দরকার নেই, আপনি সিভিল কোর্টে মামলা করতে পারবেন। হ্যাঁ, আর সিভিল কোর্ট যদি কোনো কারণে আপনাকে যথাযথভাবে রিলিফ না দেয়, তাহলে আপনি যেতে যেতে তো আলটিমেটলি হাইকোর্ট যেতেই পারবেন। সুতরাং আপনাকে রিটে আর যাওয়ার দরকার নেই। রিট হচ্ছে কমপ্লিট একটা অ্যাবসলিউট জুরিসডিকশন। হ্যাঁ, তো রিটের বিষয়টা এখন অনেক বেশি কিন্তু ইলেবোরেট। সংক্ষুব্ধ ব্যক্তি, আপনি যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন যে এই প্রাইভেট প্রতিষ্ঠানের ভিতরে সংক্ষুব্ধতা যদি আপনি কোর্টকে এস্টাবলিশ করতে পারেন যে ইওর অনার, ফর দিস রিজন আই কাম বিফোর দ্য লার্নেড কোর্ট টু ফাইল দিস পিটিশন, হ্যাঁ, যদি আপনি স্যাটিসফাই করতে পারেন সংক্ষুব্ধতার পজিশনটা আপনার, তাহলে অনেক সময় প্রাইভেট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কিন্তু রিট নেয়। রিটের সংক্ষিপ্ত ধারণাটা কিন্তু এখন অনেক বড় করে ফেলেছে। 1995-এ মহিউদ্দিন ফারুক ভার্সেস বেলা যে মামলাটা ছিল, সেই মামলাটাতে গিয়ে ইভেন পাবলিক ইন্টারেস্টের কারণেও রিট করা যায়। আপনি কোনো এফেক্টেড হলেন না, সংক্ষুব্ধ হলেন না, কিন্তু দেখা গেল কোনো একটা কাজ কোনো একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান করছে, পাবলিক ইন্টারেস্ট ভায়োলেট হচ্ছে, তাহলে সে পাবলিক ইন্টারেস্ট ভায়োলেট হচ্ছে সেটা নিয়েও আপনি রিট করতে পারবেন। সুতরাং রিটের ধারণা কিন্তু এখন অনেক ইলেবোরেট। আপনি যদি মনে করেন প্রাইভেট প্রতিষ্ঠানে সিভিল মামলা না করে রিটে যাবেন, আপনি যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন, অ্যাডমিশন কোর্টে তো মামলা করার পর একটা অ্যাডমিশন হবে, কোর্টে যদি শুনানি করার সময় যদি রিটটা ফাইল করার সময় যদি আপনি কোর্টকে স্যাটিসফাই করতে পারবেন, জাস্টিসকে যদি স্যাটিসফাই করতে পারেন যে মাই লর্ড আমি এই কারণে এখানে আসলাম, তাহলে কোর্ট হয়তো সেই রিটটাও আপনি গ্রহণ করবে। করতে পারবেন না বিষয়টা না, করা যাবে, দোনো ক্ষেত্রেই করা যায়। আপনি সিভিল মামলা করতে পারবেন, রিটেও যেতে পারেন, কিন্তু সেখানে যদি বলা হয় যে না এটা আপনি এই বিষয়টা আপনি সিভিল মামলায় নিষ্পত্তি করেন, তাহলে সেই ফাইন্ডিংসটা দিয়ে সিভিল মামলায় যাওয়ার ফাইন্ডিংস দিয়ে আপনাকে হয়তো নিচের কোর্টেও হাইকোর্ট পাঠিয়ে দিতে পারে। সুতরাং আপনার বাধা নেই, আপনি রিট করতে পারবেন, প্রাইভেট হলেও রিট করতে পারবেন, আর গভর্নমেন্ট প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো কর্পোরেশনও যদি হয় সে বিষয়েও রিট করতে পারবেন। ঠিক আছে, তাহলে গতবারের প্রশ্নগুলো আমার শেষ। এখন আমি বর্তমান যারা কোয়েশ্চেন করেছেন তাদের প্রশ্নগুলো আমি একটু দেখছি, একটা একটা করে দেখব প্রথম থেকে। রেস্টিটিউশন নিয়ে বলবো, যেমন রেস্টিটিউশন তানিয়া জিজ্ঞেস করছেন যে ভাইয়া রেস্টিটিউশন নিয়ে একটু বলেন, বললে ভালো হতো, খুবই ভালো হতো। এখন রেস্টিটিউশন মানে কোনটা বলবো, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস না রেস্টিটিউশন অফ স্যুট? রেস্টিটিউশন অফ স্যুটটা যদি হয় পুনঃবহালের বিষয়টা, এটা আমাকে যদি স্পেসিফিক কোয়েশ্চেন, তা নিয়ে আমাকে যদি স্পেসিফিক কোয়েশ্চেনটা করো তাহলে আমি সেই
কোয়েশনের উপর আনসার করে দেবো, কারণ রেস্টিটিউশন নিয়ে যদি ইলেবরেটলি বলতে যাই সেটা অনেক লম্বা হয়ে যাবে, হ্যাঁ, লেকচার হয়ে যাবে। প্রয়োজনে আমাকে কোন জায়গাটাতে নিয়ে বলবো, আমাকে সুনির্দিষ্টভাবে বললে রেস্টিটিউশনের কোন জায়গাটায় বলবো সেই রেস্টিটিউশনেরটা আমি বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাকে সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করো। সৈয়দ তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনুগ্রহপূর্বক সমাধান চাচ্ছি। বড় ভাই তার মৌরুষি সম্পত্তি অন্য একজনের নিকট সাফ কবলা দলিমূলে বিক্রি করেছিল, পরবর্তী ছোট ভাই বিষয়টা অবগত হয়ে নিজে বাদী হয়ে প্রিএমশনের মামলা করেছে। এমন অবস্থায় ছোট ভাইয়ের নামে শুধুমাত্র নামজারি করলেই কি অ্যাকচুয়াল ওনারশিপ পাবেন? ভাইয়ের এডিআর এর মাধ্যমে ছোট ভাই প্রিএমশন মোকদ্দমা দায়ের করেন, বিজ্ঞ আদালত কর্তৃক এডিআর এর মাধ্যমে ছোট ভাইয়ের অনুকূলে ডিগ্রি পেয়েছেন। হ্যাঁ, ভাইয়ের নামে শুধুমাত্র নামজারি করলেই কি আপনার এডিআর এর মাধ্যমে ডিগ্রি পেয়েছে, সুতরাং আপনার টাইটেল কিন্তু চলে এসেছে। আপনি নামজারি করে নেন, সমস্যা নেই। নামজারি দিয়ে কেউ টাইটেল পায় না। নামজারি হচ্ছে আপনার রেকর্ড অফ রাইট, ঠিক আছে? রেকর্ড অফ রাইট অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স অফ পজিশন, নো প্রবলেম। কোর্ট যেখানে আপনাকে ডিগ্রি দিয়েছে, আপনি যখন এডিআর এর মাধ্যমে ডিগ্রি পেয়েছেন, you become the owner of the property, so don't worry, you have the all absolute right in the according to the law and eye of law, ঠিক আছে? You are the actual owner, so don't worry। আপনি নামজারিটা করেন, কোনো সমস্যা নাই। নামজারি করলে আরও অ্যাডভান্স হয়ে যাবেন। নামজারি করলে ভালো, কারণ নামজারির উপরে এখন আমাদের 2004-এর পর থেকে বিএস কোতিয়ান এবং নামজারির উপরে খুব বেশি প্রেশারাইজ করছে গভর্নমেন্ট, হ্যাঁ। সো নামজারিটা করে ফেলেন, বাট ওনারশিপ নিয়ে চিন্তা করবেন না। ইউ আর বিকাম দ্য অ্যাবসলিউট ওনার ইন দ্য প্রপার্টি, সো ডোন্ট ওয়ারি, ইউ আর দ্য অ্যাবসলিউট ওনার। কোর্টের ডিগ্রি যতদিন আছে আপনি অ্যাবসলিউট ওনার, যতক্ষণ পর্যন্ত সেই ডিগ্রিটা বাতিল না হবে। সব কিছুর উপরে হচ্ছে কোর্টের ডিগ্রি। হ্যাঁ, মোবারক সাইদ একটা প্রশ্ন করেছেন, ঘোষণামূলক মামলায় বিবাদী কি বাদী শ্রেণীতে আসতে অধিকারী কিনা? ব্যাপারটা হচ্ছে, যদি এমন হয় যে আমার একটা মামলার এক্সাম্পল দিই, বাবার নামে খতিয়ান হওয়ার কথা ছিল, কিন্তু বাবার নামে খতিয়ান হয়নি, খতিয়ান হয়ে গেছে ভিন্ন এক ব্যক্তির নামে হয়ে গেছে। তখন ভাই, ওরা বাবার সন্তান হচ্ছে একজন, এক ভাই এক বোন, মনোয়ারা বেগম ভাই আর মনোয়ার হোসেন হচ্ছে ভাই, মনোয়ারা বেগম হচ্ছে বোন। তো মনোয়ার হোসেন গিয়ে মামলা করে বলল কিন্তু খতিয়ান হওয়ার কথা বাবার নামে। খেয়াল করেন, আপনি যে বললেন যে ঘোষণামূলক মামলা ক্ষেত্রে বাদী শ্রেণীতে ট্রান্সফার হতে পারবেন, আমি এক্সাম্পল যেটা দিচ্ছি এটা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়ে মামলা করলো বোনকে বিবাদী করে, খতিয়ান হওয়ার কথা ছিল কার নামে? বাবার নামে। তার মানে বোনেরও সেখানে প্রপার্টি আছে, ঠিক আছে? সেক্ষেত্রে যখন বাদী মামলা করলো, তখন আমাকে এসে বললো, বোন যখন বললো, আমি বললাম হ্যাঁ আপনি বাদী হতে পারবেন। তো আমি পিটিশন দিলাম, ভাই অবজেকশন দিল। অবজেকশন দেওয়ার পর কোর্টকে আমি বুঝিয়ে বললাম বিষয়টা। বুঝিয়ে বলার পর কোর্ট কিন্তু বোনকে বাদী শ্রেণীতে ট্রান্সপোজিশন করে দিয়েছে। দ্যাটস কল দ্য ট্রান্সপোজিশন। সম্ভবত 19 DLR একটা ডিসিশন আছে, 19 DLR। যদি টাইটেল যদি সেম ইন্টারেস্টেড টাইটেল হয়, তার মানে বাবার নামে খতিয়ান হওয়ার কথা ছিল, ভাই বোন কিন্তু ইকুয়াল টাইটেল, এখানে কিন্তু কন্ট্রাডিক্টরি টাইটেল না, হ্যাঁ, কর্পোরেট টাইটেল মানে দুইটাকে সমর্থিত টাইটেল যদি হয়ে থাকে, ডিক্লারেশনের মামলাও বাদী শ্রেণীতে আসতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আসতে পারবেন। যদি এমন হয় যে বাদী মামলা করলো, বাদী মামলা করার আগে 2 ঘন্টা সম্পত্তি একজনের কাছে বিক্রি করে দিল, কিন্তু সেই ব্যক্তিকে উনি বিবাদী বানিয়েছেন, তখন সেই বিক্রি করাতে কিন্তু টাইটেল কিন্তু সেম। কারণ বাদী যদি ওর নিজের নামে খতিয়ান চায়, তাহলে যে কিনে নিয়েছে তারও বাদীর সম্পত্তিতে অংশ আছে না? অবশ্যই অংশ আছে। এখন বাদী যদি বলে যে না, আমি আমার নামে খতিয়ান সংশোধন চাই, সেই ব্যক্তি যিনি খরিদ করে নিয়েছেন, তাহলে ওনার টাইটেল কিন্তু কর্পোরেট, কারণ উনি বাদী থেকে কিনে নিয়েছেন। তাহলে উনি কোর্টকে দরখাস্ত দিয়ে এটা ট্রান্সপোজিশন হতে পারবেন, বিকজ দেয়ার টাইটেল ইজ সাপোর্টিং টাইটেল, কর্পোরেটেড টাইটেল। মানে টাইটেল যদি সাপোর্টিং হয়, বিবাদীর টাইটেলটা যদি বাদীর টাইটেলকে সাপোর্টিং হয়, তাহলে এটা অবশ্যই বিবাদী থেকে বাদী শ্রেণীতে ট্রান্সপোজিশন হওয়া যাবে। আমি ডিসিশনটা বলে দিচ্ছি, 19 DLR এর একটা ডিসিশন আছে, এটা দিয়ে আমি অনেক মামলাতে আমি আমার ক্লায়েন্টদেরকে ট্রান্সফার করিয়েছি, ঠিক আছে? কিন্তু কন্ট্রাডিক্টরি টাইটেল হলে কোনো দিন হবে না। ইফ দেয়ার ইজ কন্ট্রাডিক্টরি টাইটেল, কখনোই বিবাদীকে বাদী শ্রেণীতে আসা যাবে না। কর্পোরেট টাইটেল, সাপোর্টিং টাইটেল হলে আসা যাবে। 19 DLR ডিসিশন আছে।
সাইমন সাইড জিজ্ঞেস করেছেন, দেওয়ানি কার্যবিধিতে রিকলের যে সময় দেওয়া থাকে সেটা শেষ হয়ে গেলেও কি সেক্ষেত্রে 151 ধারা অনুযায়ী বিচারক সহোদ্যোগে প্লেনটিফসের উইটনেসকে রিকল করতে পারেন কিনা? দেওয়ানির কাছে রিকলের যে সময় দেওয়া হয়ে থাকে সেটা হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কোর্ট খুব লিবারেল। হ্যাঁ, আপনার যদি কোনো কারণে সময়টা পার হয়ে গেল, তবে একটা কথা মনে রাখবেন, দেয়ার মাস্ট বি এ রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড। আপনি কেন ওই সময়ের ভিতরে আনতে পারেন নাই সেটার একটা প্রপার এক্সপ্লেনেশন লাগবে। উইদাউট প্রপার এক্সপ্লেনেশন কোর্ট ইজ নট বাউন্ড টু অ্যালাউ। হ্যাঁ, আপনি 151 দিলেন, দিয়ে কোর্টকে বলে 151 দেওয়ারও দরকার নেই। আপনি কোর্টকে যদি দরখাস্ত দিয়ে বলেন, ইয়োর অনার আপনি আমাকে 1 মাসের ভিতরে আনতে বলেছিলেন, বাট ফর দিস গ্রাউন্ড আই নট অ্যাবল টু ব্রিং হিম টু বিফোর দ্য লার্নেড কোর্ট। হ্যাঁ, আপনি যদি দেখাতে পারেন উনি 3 মাস জন্ডিসে ভুক্ত ছিল, বা উনি 2 মাস দেশের বাইরে চলে গেছেন, উনি ব্যাংককে হঠাৎ করে চিকিৎসার জন্য গিয়েছেন, বা ওনার কোনো একটা সমস্যা ছিল, বা ওনার মেয়ের বিয়ে ছিল, কিছু একটা আপনি দেখালেন, ঠিক আছে। যদি রিজনেবল অ্যাকসেপ্টেবল হয় তাহলে 151 দেওয়ার দরকার নেই। কোর্টকে একটা দরখাস্ত দিলে কোর্ট আপনার সে আগের আদেশের অনুযায়ী আপনার রিকলের ইয়েটা নিতে পারবে। সময় পার হলেও কোনো সমস্যা নেই, কোর্ট নিতে পারবে। এইসব ক্ষেত্রে সিভিল কোর্ট একটু লিবারেল, বিকজ our court is not only the common law court but also a equitable court. For this reason they always try to exercise the natural justice. হ্যাঁ, সবসময় প্রপার অ্যাডজুডিকেশন এবং ন্যাচারালি সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে একটু ফ্লেক্সিবল ওয়েতে সেগুলোকে সমাধান করার জন্য। কারণ আমাদের সিভিলে যদি ফ্লেক্সিবল ওয়েতে সমাধান না করে, এই মামলাটা আরও জটিল আকার ধারণ করতে পারে। কারণ সিভিলে জটিল হলে হয় কি, মামলাটা আরও লেংদি হয়ে যায়। এই জন্য সিভিলে সবসময় একটু টেকনিক্যাল হতে হয়, আর একটু ফ্লেক্সিবল ওয়েতে জাস্টিস অনুযায়ী এনশিওর ন্যাচারাল জাস্টিস অনুযায়ী সমাধানগুলো করতে হয়। ঠিক আছে, পারবে, কোনো সমস্যা নেই। রেস্টিটিউশন অফ সুট, আচ্ছা, মামলা পুনর্বহাল করা, ঠিক আছে। মামলা পুনর্বহাল করা হচ্ছে রেস্টিটিউশন অফ সুট। হ্যাঁ, রেস্টিটিউশন সাধারণত কখন আমরা রেস্টিটিউশন বলি, মামলা পুনর্বহালের বিষয়টা কখন আসে, যখন মামলাটা খারিজ হয়ে যায়। খারিজের বিষয়টা মানে আমরা ডিসমিস ফর ডিফল্ট হয়। হ্যাঁ, পুনর্বহালের বিষয়টা আসে সেখানে। ডিসমিস হতে পারে কিভাবে, এটা তানিয়া নিশ্চয়ই তুমি জানো। সেটা হচ্ছে আমাদের অর্ডার 9 একটা আছে। হ্যাঁ, অর্ডার 9-এ কিন্তু কোনো কারণে যদি স্টেপের জন্য থাকে, স্টেপ না নিলে মামলা খারিজ হয়ে যায়। কোনো কারণে যদি মামলার হিয়ারিংয়ের জন্য এসছে, সেক্ষেত্রে যদি হিয়ারিংয়ের সময় যদি উপস্থিত না থাকে, সেক্ষেত্রে খারিজ হয়ে যায়। এগুলো সব অর্ডার 9-এ লেখা আছে। এইসব ক্ষেত্রে খারিজ যদি হয়ে যায়, সাধারণত কোর্ট এই রেস্টিটিউশন দুইভাবে করতে পারে। ঠিক আছে, প্রথম স্টেপটা আমি বলে দিই, সেটা হচ্ছে এই স্টেপটা যেটা বইতে নাই সেটা আমি বলছি। এটা হচ্ছে এই তোমার যে বিষয়টা এসছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ডিসিশনে এসছে, সেই বিষয়টা বলি। যেটা বইতে আছে এটা তো তোমরা জানো, সেটা হচ্ছে অর্ডার 9 রুল 4-এ রেস্টিটিউশন করা যায়। হ্যাঁ, কোনো কারণে যদি স্টেপে আছে, মানে সমন জারির জন্য আছে কিন্তু সমনগুলো দাখিল করা হয়নি, তাহলে কোর্ট এটা খারিজ করে দেয়। মানে স্টেপ নেওয়া তদবিরের জন্য আছে, স্টেপ নেয় খারিজ করে দিল, তাহলে অর্ডার 9 রুল 2 এবং 3-তে যদি খারিজ করে, তাহলে অর্ডার 4-এ এসে সেটাকে রেস্টিটিউট করা যায়। কোর্টকে যদি কেন এটা করা হলো না বা কেন স্টেপটা নেওয়া হয়নি সে বিষয় যদি থাকে, তাহলে সেটা করা যায়। তারপর হচ্ছে আরেকটা বিষয়টা হচ্ছে, বইয়েরটা বলছি আগে, তারপর আমি প্রেসিডেন্টের বিষয়টা, যেটা বইতে নাই সেটা আমি একটু পরে বলবো। সেটা হচ্ছে আরেকটা বিষয়টা হচ্ছে, যদি অর্ডার 9 রুল 8-এ যদি কোনো কারণে বাদী সাক্ষীর জন্য আছে, মানে হিয়ারিংয়ের জন্য আছে, কিন্তু হিয়ারিংয়ের সময় প্লেনটিফ হাজির নেই, সেক্ষেত্রে মামলাটা খারিজ হয়ে গেল। তাহলে অর্ডার 9 রুল 8-এ যদি না থাকে, তাহলে সেকশন 9-এ এটা রেস্টিটিউশন করা যাবে। অর্ডার 9 রুল 9-এ এটাকে রেস্টিটিউশন করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে রেস্টিটিউশনের দুইটা বিধান। আমাদের আইনে 2000 সম্ভবত 2009-এ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখানে এই অ্যামেন্ডমেন্টের বিষয়টা আমি বলি, একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে অর্ডার 9 রুল 9A বলে একটা সেকশন যোগ করা হয়েছে। অর্ডার 9 রুল 9A-তে যখন হিয়ারিংয়ের জন্য মামলা থাকে, সেই ক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য যখন মামলা থাকে, সেক্ষেত্রে যদি কোনো কারণে মামলাটা ডিসমিস ফর ডিফল্ট হয়, তাহলে মামলাকে রেস্টিটিউট করার জন্য, হ্যাঁ, সেটাকে পুনর্বহাল করার জন্য, সেটাকে বাংলা বলা হয় যে পুনর্বহাল করা,
সেই রেস্টিটিউট করার জন্য সেটাখানে বলা হচ্ছে অর্ডার 9 রুলেতে যদি 1 মাসের মধ্যে পিটিশনটা দেওয়া হয়, 1 মাসের মধ্যে পিটিশনটা দেওয়া হয় এভিডেভিট সহকারে, শপথনামা সহকারে যদি দেওয়া হয়, তাহলে কোর্ট সর্বোচ্চ 2,000 টাকা ক্ষতিপূরণ পরিশোধ সাপেক্ষে সেই মামলাটা রেস্টিটিউট করতে পারে, পুনর্বহাল করতে পারে। ঠিক আছে, সেই পুনর্বহাল করার ইয়ে আছে। এখন দেখা যাচ্ছে অনেক সময় এগুলো হচ্ছে মূল মামলাগুলো খারিজ হলে, ঠিক আছে, অনেক সময় আমাদের মিসেলেনিয়াস মামলা খারিজ হয়, হ্যাঁ, আবার ইয়েতে খারিজ হয়। তো মিসেলেনিয়াস মামলা খারিজ হলে আমরা 151-এও দিতে পারি, বা 144-এ বলা হচ্ছে যে জেনারেল স্যুটের ক্ষেত্রে যেভাবে সেকশনগুলো অ্যাপ্লাই হবে, সেকশন 144-এ কথাটা বলা আছে। জেনারেল স্যুটের ক্ষেত্রে যেভাবে সেকশনগুলো অ্যাপ্লাই হবে, মিসেলেনিয়াস কোডের ক্ষেত্রেও রেস্টিটিউশনের ক্ষেত্রে সে সেকশনগুলো অ্যাপ্লাই হবে। সেকশন 144টা দেখলে দেখবা সেখানে বলা হচ্ছে যে মিসেলেনিয়াস কেসে যদি খারিজ হয় তাহলেও জেনারেল ইয়ের মতোই সে রেস্টিটিউশন। তার মানে জেনারেলি যেভাবে আমরা রেস্টিটিউট করি, মিসেলেনিয়াস কেসগুলোতেও সেভাবেই রেস্টিটিউট করা হয়। তবে এখানে ওই স্পেশাল বিষয়টা হচ্ছে ওই জায়গায় অর্ডার 9 রুল 9 এটা জেনারেল স্যুটের ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু ইয়ের স্যুটের ক্ষেত্রে মিসেলেনিয়াস কেস সূত্রের ক্ষেত্রে এই বিষয়গুলো বলা হয়নি। অর্ডার 9 রুল 9A-তে বলা হচ্ছে যদি কোনো কারণে কোনো একটা মামলা ডিসমিস ফর ডিফল্ট হয়, সেক্ষেত্রে ডিসমিস ফর ডিফল্টের তারিখ থেকে যদি 1 মাসের মধ্যে পিটিশনটা দেওয়া হয়, তাহলে উইদাউট সার্ভিং নোটিস টু দ্য ডিফেন্ডেন্ট, court can allow the petition and restitute the suit by pronouncing by implementing a cost with a cost, by implementing a cost of টাকা 2,000, that means 2,000 টাকা কস্ট দাখিল সাপেক্ষে, মানে কস্টটাকে বলা হচ্ছে মানে আদালতের দাখিল সাপেক্ষে আর কি, হ্যাঁ, এটা ক্ষতিপূরণ দাখিল সাপেক্ষে এটা সরাসরি অ্যালাউ করে দিতে পারেন 1 মাসের মধ্যে। এখন আমি যে কথাটা সাধারণত বইয়ের ভিতরে নাই, বাস্তব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে ধরো কোনো একটা মামলায় তুমি হাজির নেই, হ্যাঁ, হঠাৎ করে হাজির নেই, মামলাটা ডিসমিস ফর ডিফল্ট করে দিল, বা যে কোনো কারণে হাজির নেই, এটা হতে পারে স্টেপের জন্য আছে, হাজির নেই খারিজ করে দিল, এটা ধরো কোনো কারণে ইয়ের জন্য আছে, পিএইচের জন্য আছে, তুমি হাজির নেই খারিজ করে দিল, বা তুমি টাইম পিটিশন দিলা, কোর্টকে টাইম পিটিশন দিলা, কোর্ট বলে যে না টাইম পিটিশন এলা হবে না, খারিজ করে দিলাম, ঠিক আছে। যদি এই ধরনের কোনো বিষয় করে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন আছে 24 আওয়ার্সের মধ্যে, 24 ঘন্টার মধ্যে যদি 151 ধারার দরখাস্ত দেওয়া হয়, 24 ঘন্টার মধ্যে যদি 151-এর দরখাস্ত দেওয়া হয়, তাহলে কোর্ট সেটা রেস্টিটিউট করতে পারে। এটা হাইকোর্টের, এটা হাইকোর্টেও হয়েছে এবং অ্যাপিলেট ডিসিশন হয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি 151 ধারা দরখাস্ত খারিজ হওয়ার 24 ঘন্টার ভেতর যদি 151 ধারা দরখাস্ত দেওয়া হয়, কোর্টগুলোকে বলা হচ্ছে, অধস্তন্য কোর্টগুলোকে বলা হচ্ছে তুমি এটা অ্যালাউ করবা, তুমি এটা অ্যালাউ করবা যদি 24 ঘন্টার মধ্যে দেওয়া হয়। তাহলে 24 ঘন্টার ভিতর দিয়ে দেওয়া হলো 151। এই বিষয়টা আমরা, এটা হচ্ছে প্রিসিডেন্টের ব্যাপার, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা যে ব্যবহারিক ক্ষেত্রে যে বিষয়টা বলি, যেটা আমরা বইতে সাধারণত দেখি না, ঠিক আছে। এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে দিলে 151 দিয়ে এটা রেস্টিটিউট করা যায়। তাহলে কি পেলাম রেস্টিটিউশনের, আমরা রেস্টিটিউশনে পাবলাম কোর্টের মাধ্যমে অর্ডার 9 রুল 4 একটা পেলাম, অর্ডার 9 রুল 9 পেলাম, অর্ডার 9 রুল 9A পেলাম, ঠিক আছে। অর্ডার 9 রুল 9 এটা স্পেশালিটি কি, 1 মাসের মধ্যে যদি হয় তাহলে উইদাউট নোটিস, আর অন্য দুই ক্ষেত্রে কিন্তু বিবাদীকে নোটিস দিতে হবে, কারণ মামলা তো খারিজ হয়ে গেছে, বিবাদী জানে মামলা খারিজ হয়ে গেছে, সুতরাং বিবাদী। তবে অর্ডার 9 রুলেতে 9A-তে ওইটা রেস্টিটিউট হওয়ার পর, মামলাকে পুনর্বহাল করার পর মূল মামলার নোটিশ যাবে, ওই রেস্টিটিউশন মামলার না, কারণ রেস্টিটিউট যখন পিটিশন দেওয়া হবে সেটা কিন্তু একটা মিসেলেনিয়াস কেস হিসেবে একটা নথির কোর্টে কিন্তু একটা ইয়ে আসবে, একটা নাম্বার বলে। সুতরাং রেস্টিটিউশনের বিধানগুলো কিন্তু একটু ফ্লেক্সিবল করা হয়েছে। অর্ডার 9 রুল 9A-তে বলা হচ্ছে 1 মাসের ভিতর করলে সরাসরি রেস্টিটিউশনটা অ্যালাউ করে দেওয়া হয়, আর 151 হচ্ছে 24 ঘন্টার ভিতর যদি পিটিশনটা দেওয়া হয় 151, তাহলে কোর্ট রেস্টিটিউশন করে দেয়, ঠিক আছে। তাহলে স্পেশালিটি যে দুইটা, সেটা হচ্ছে 151, অর্ডার 9 রুল 9A, আর জেনারেল রুলগুলো এটা আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে রেস্টিটিউশনের বিষয়টা এতটুকু। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আরও স্পেসিফিকলি করো, আমার যদি কোনো কিছু বাদ পড়ে যেতেও পারে, যদি আরও তোমার জানার বিষয় থাকে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাকে সেটা স্পেসিফিকলি আনসার করব। কোন কোন ক্ষেত্রে চূড়ান্ত ডিগ্রির পূর্বে
প্রাথমিক ডিগ্রি দেওয়া প্রয়োজন হয় শুধুমাত্র পার্টিশন মামলার ক্ষেত্রে, শুধুমাত্র পার্টিশন মামলার ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে নয়, শুধুমাত্র পার্টিশন মামলা। সাব্বির আহমেদ প্রশ্ন করেছে কোন কোন ক্ষেত্রে চূড়ান্ত ডিগ্রির পূর্বে প্রাথমিক ডিগ্রি দেয়া প্রয়োজন হয়? কেবলমাত্র পার্টিশন মামলায়, অন্য কোনো মামলায় প্রাথমিক ডিগ্রি দেওয়া হয় না, সরাসরি চূড়ান্ত ডিগ্রি দেওয়া হয়। ঠিক আছে, এক্সিকিউশন করা হয় সরাসরি, ওটা চূড়ান্ত ডিগ্রি এক্সিকিউশন হয়। শুধুমাত্র পার্টিশনের ক্ষেত্রে প্রথমে প্রাথমিক ডিগ্রি দেওয়া হয়, তারপর চূড়ান্ত ডিগ্রি দেওয়া হয়। তারপর হচ্ছে কাউন্টার ক্লেম ও সেট অফের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? ABM মারুফ গত ক্লাসে বলেছিলাম, তারপরে বলে দিই। কাউন্টার ক্লেম আর সেট অফগুলো বেসিক্যালি আসে এই ইয়ের ক্ষেত্রে, মানি সুটের ক্ষেত্রে। কাউন্টার ক্লেমটা হচ্ছে, ধরো বাদী বিবাদীর বিরুদ্ধে 5 লাখ টাকা দাবি করলো, দাবি করে বললো আমি বিবাদীর বিরুদ্ধে 5 লাখ টাকা পাই, আর বিবাদী দাবি করে বললো যে না, আমি তার সাথে এরকম একটা লেনদেন ছিল, তার কাছ থেকে আমি 10 লাখ টাকা পাই, সুতরাং 5 লাখ টাকা কেটে আমাকে আর 5 লাখ টাকা দিতে বলা হোক। এই যে 5 লাখ টাকা দিতে বলা হোক, সেটা হচ্ছে কাউন্টার ক্লেম। 5 লাখ টাকা অ্যাডজাস্ট করতে বলেছে, সেটা হচ্ছে সেট অফ, মানে অ্যাডজাস্ট করে 5 লাখ টাকা বিবাদী যেটা দাবি করেছে সেটা অ্যাডজাস্ট করাটা হচ্ছে সেট অফ, আর 5 লাখ টাকা পাই সেটা হচ্ছে কাউন্টার ক্লেম। কিন্তু বিবাদীকে কোর্ট ফিতে যদি এরকম কোনো ডিগ্রি হয়, বিবাদীর পক্ষে যদি ডিগ্রি হয়, হ্যাঁ, যদি বিবাদী যদি পায়, তাহলে সেটার উপর পুরো 10 লাখ টাকার উপর বিবাদীকে অ্যাডভোনারাম কোর্ট ফি দিতে হবে। ঠিক আছে, মৌলিক পার্থক্যটা হচ্ছে যেটা অ্যাডজাস্ট করা হয় সেটা হচ্ছে সেট অফ, যেটা অতিরিক্ত চাওয়া হয় সেটাকে বলা হচ্ছে কাউন্টার ক্লেম। ওই যে বিবাদী 5 লাখ টাকা অতিরিক্ত চাইলো, সেটা হচ্ছে কাউন্টার ক্লেম। 10 লাখ টাকার মধ্যে যেটা বাদীর সাথে সমন্বয় করা হয়েছে, যেটা 5 লাখ টাকা, সেটা হচ্ছে সেট অফ। না, যদি কোনো কারণে যদি মামলাটা খারিজ হয়ে যায়, খারিজ হওয়ার পরে যদি পুনরুজ্জীবিত হয়, সেক্ষেত্রে আপনার আগের মামলার নিষেধাজ্ঞার দরখাস্তটা থাকবে কিনা, বিষয়টা হচ্ছে এটা। তো বিষয়টা হচ্ছে, একটা মামলা পুনরুজ্জীবিত হওয়ার পরে মামলাটা যদি খারিজ হয়ে যায়, এখন খারিজের বিষয়টা হচ্ছে একটু ইয়ের ব্যাপার, সেটা হচ্ছে বেশ কিছু ডিসিশনের বিষয়টা আসতে হবে এখানে এই বিষয়টা একটু জটিল প্রকৃতি। এই বিষয়টা নিয়ে আসলে আইনে কোথাও সুস্পষ্টভাবে কোথাও বলা হয়নি। হ্যাঁ, সুস্পষ্টভাবে বলা হয়নি এই কারণেই, সাধারণ যদি স্থায়ী নিষেধাজ্ঞার স্থায়ী যদি দিয়ে যাওয়ার মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু ধরে নেওয়া হলো স্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটাও খারিজ হয়ে গেছে, কারণ মামলার কিন্তু কোনো রকমের আর ইয়ে নাই। তবে এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কোর্টের কাছে আবার দরখাস্ত দিয়ে কোর্টকে সে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশটাকে পুনর্বহাল করার জন্য 151 ধারা একটা দরখাস্ত দিয়ে সেটাকে আবার সে আদেশটা বলবৎ আছে বলে সে বিষয়টাকে আবার কোর্টকে আবার রিভাইভ করি। কোর্ট যদি চায়, যেহেতু আমি বললাম এটা সুনির্দিষ্ট কোনো আইন নাই, তাহলে 151 ধারার একটা দরখাস্ত দিয়ে বলা যাচ্ছে যে এইভাবে এই কারণটা খারিজ হয়ে গিয়েছিল, সেটা আবার পুনর্বহাল হয়েছে লার্নের কোর্ট এত ইংরেজি তারিখে একটা নিষেধাজ্ঞার আদেশ ছিল, সেই নিষেধাজ্ঞার আদেশটা 151 ধারা অনুযায়ী যাতে বলবৎ রাখা হয় সেই বিষয়ে একটা আপনি আদেশ চাইতে পারেন। হ্যাঁ, ওই নিষেধাজ্ঞা। তবে যদি কোনো কারণে নিষেধাজ্ঞার, এটা হচ্ছে কোর্টের এখতিয়ার, নিষেধাজ্ঞার মামলা যদি খারিজ হয়ে যায়, সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞাটাও খারিজ হয়ে যায়, কারণ আপনার সেই মামলাটার কারণটাই চলে গেল, মামলাটাই কিন্তু পুরোপুরি চলে গেল, মামলাটা কিন্তু ওয়াশড আউট হয়ে গেল। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা হচ্ছে একটা ইন্টারলোকিউটরি ম্যাটার। হ্যাঁ, ইন্টারলোকিউটরি ম্যাটার। তাহলে ইন্টারলোকিউটরি ম্যাটারের মধ্যে যদি মামলাটাই আপনার যদি চলে যায়, তাহলে ইন্টারলোকিউটরি ম্যাটার তো আপনার থাকার প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে সেই কারণেই আপনার যদি চান, কোর্ট যদি চায়, তাহলে 151 টাকা দিয়ে বেশ কিছু ডিসিশন আছে, কোর্ট যদি চায় সেটা লাভ করতে পারে, আর যদি না চায় তাহলে আপনাকে আবার অর্ডার 39 দিয়ে ওইটার রেফারেন্স আপনি টানতে পারবেন। ওই রেফারেন্স টেনে এটা আবার নিষেধাজ্ঞাটা বলতে পারবেন, বা 151 ধারা দিয়ে বলতে পারবেন ওই পিটিশনের আলোকে নিষেধাজ্ঞার বিষয়টাকে পুনর্বহাল করা হোক। একটা দরখাস্ত আপনাকে দিতে হবে, কারণ মাঝে দিয়ে একটা গ্যাপ, আপনার মাঝে কোনো ব্রিজ ছিল না, হঠাৎ করে 2 ভাগ হয়ে মাঝে একটা চর পড়ে গেছে, পানি 2 দিকে পানি, তো মাঝের চর, যেহেতু মাঝের চর, এটা যোগসূত্র থাকার তো কোনো কারণ নেই। এই যোগসূত্রটা করার সেতুটা হচ্ছে 151 ধারা। আপনি কোর্টকে দরখাস্ত দিয়ে ওই 151 ধারার উপর বেস করে আপনার নিষেধাজ্ঞার বিষয়টা বলবৎ করার জন্য বলতে পারেন, আর নাহলে নতুন করে একটা পিটিশন দিতে হবে। ঠিক আছে, এটা কোর্টের উপর এখতিয়ার।
ব্যাপারটা হচ্ছে নর্মালি চুক্তি করে যদি এই জায়গায় করণীয় কি, হ্যাঁ এই জায়গায় করণীয় হচ্ছে আপনার এক্ষেত্রে যেহেতু আপনার বায়নানামা চুক্তি করে এবং আমি যতটুকু ধরে নিলাম আপনার রেজিস্ট্রিও করেছে, হ্যাঁ রেজিস্ট্রিও করেছেন, না থাকায় সে রেজিস্ট্রি দিতে পারছে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি এই বায়নানামার রেফারেন্সটা দিয়ে এর সাথে একটা চুক্তি করে রাখবেন, স্পেশালভাবে একটা আলাদা করে চুক্তি করে রাখবেন। সেই চুক্তিটার ভিতরে বলে দিবেন যেখানে একটা মামলা চলমান আছে, যেহেতু মামলা চলমান আছে, মামলা চলাকালীন সময় অবস্থায় এই বাদীর থেকে এই প্রপার্টির রেজিস্ট্রি দিতে পারছে না এবং বিবাদী নিতে পারছে না। যেহেতু আদালতে একটা প্রসিডিং চলমান, সেহেতু আদালতের প্রতি সম্মান রেখে এই বিষয়টা করা আইনত এটা করা সম্ভবপর হচ্ছে না। তৎকারণে মামলা নিষ্পত্তি হওয়ার পরে বাদী বিবাদীকে যিনি আছেন উনি বিবাদী আপনাকে রেজিস্ট্রিটা দিবে, ঠিক আছে। মানে যিনি বায়না গ্রহণ করেছেন সেটা রেজিস্ট্রি দিবে, এই সংক্রান্ত একটা আলাদা করে চুক্তি করে ফেলবে। চুক্তি করে হলে একটা সুবিধা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে এই জায়গাতে একটু প্রবলেম অ্যারাইজ করে। এই জন্য আপনি প্রশ্নটা করেছেন আমি জানি, কারণ বায়নানামাতে একটা লিমিটেশন আছে, হ্যাঁ। লিমিটেশনটা হচ্ছে আপনার বায়নার মেয়াদ পার হওয়ার পর 1 বছর হচ্ছে লিমিটেশন। তার মানে যদি কোনো কারণে 3 মাসের বায়না থাকে তাহলে 1 বছর 3 মাস, আর যদি 6 মাসের বায়না থাকে তাহলে 1 বছর 6 মাস। এটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশনের বাইরে গিয়ে কী হবে, যত কিছুই বলেন, যত কি বিষয়ে বলেন, আদালতে যদি কোনো একটা প্রসিডিং পেন্ডিং থাকে, সেই প্রসিডিংকে আমরা সবাই সম্মান করি। আপনি দেখেন নামজারিতে করতে দেন, দরখাস্ত দেন, আদালতে প্রসিডিং পেন্ডিং থাকে নামজারি করে না। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। সেই কারণে আপনি আলাদা করে একটা চুক্তি করে রাখবেন, বায়নানামাটা থাকবে, আলাদা করে একটা চুক্তি করে রাখবেন। যদি আলাদা করে চুক্তি করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই লিমিটেশনের বিষয়টা আপনি লিমিটেশনের বিষয়টা একটা বেনিফিট পাবেন। আপনি বলতে পারবেন ওর সাথে আমার চুক্তি ছিল মামলা চলাকালীন, কারণ আমি এছাড়া কিন্তু আপনার অন্য কোনো গ্রাউন্ড নাই। এই কারণে আপনার চুক্তির জায়গাটাতে আপনি ঠিক রাখবেন, বাইনার জায়গা থাকুক, আপনি একটা আলাদা করে চুক্তি করেন, যেহেতু এখানে মামলা চলমান আছে, সেই চলমানের কারণে আপনি আমাকে রেজিস্ট্রি দিতে পারছেন না এবং আমি আপনার থেকে রেজিস্ট্রি নিতে পারছি না। এখানে একটা আইনগত জটিলতা রয়ে গেছে। মামলা সমাধান হওয়ার পর আপনি আমাকে সেটা রেজিস্ট্রি করে দিবেন এবং যখনই মামলা সমাধান হবে, মামলা সমাধান হওয়ার পরে 3 মাস 4 মাসের ভিতরে আপনি আমাকে রেজিস্ট্রি করে দেবেন। এই বিষয়টা উল্লেখ করে একটা আলাদা করে চুক্তি করেন। আলাদা করে চুক্তি করলে আপনি ওই লিমিটেশনের বেনিফিটটা পাবেন। আপনার মামলাটা তামা দিতে বাড়িতে হবে না, ওই চুক্তির কারণে আপনি একটা লিমিটেশনের বিষয়টা একটা বেনিফিট পাবেন, ঠিক আছে। সুতরাং কাজটা করণীয়টা হচ্ছে ওটাই, একটা আলাদা করে একটা চুক্তি করেন। এটা তো জটিল কোশ্চেন, আমি তো ফৌজদারিটা একটু কম নিয়ে পড়ি। সৈয়দ তালুকদার জিজ্ঞেস করেছেন একজন পুলিশের এসআই 2টি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল ও 220 বারের গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করে এবং আরও 2 জন আসামি ঘটনার সাথে জড়িত মর্মে উল্লেখ করেন, হ্যাঁ। তারপর জড়িত আছে বলে উল্লেখ করেন। পলাতক আসামি কোনো সাক্ষ্য, এই ফৌজদারির বিষয়গুলো আমি একটু কম করতে পারি। ফৌজদারির বিষয়গুলো আমার একটু কম নলেজে আছে, হ্যাঁ। আর আপনার এই প্রশ্নটা আমি তাহলে জেনে আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো। এটা আমাকে একটু ভালো করে পড়তে হবে, আপনারটা অনেক লম্বা একটা মেসেজ। এটা আমি পরে আপনাকে নেক্সট ক্লাসে যা হয় আমি বলে দেবো, ঠিক আছে। নিজের কোনো জায়গা যদি ভুল জরিপের কারণে খাস হয়ে যায় তাহলে কিভাবে পুনরুদ্ধার করা যায়? খাস সরকারের নামে হলে কোনো পুনরুদ্ধার করার দরকার নেই। ইরফানুল হক প্রশ্ন করেছ, এটা যদি কোনো কারণে খাস হয়ে যায় তাহলে একটা বিএস খতিয়ান সংশোধনের মামলা করলে গভর্নমেন্ট এমনি সম্পত্তিটা দিয়ে দেবে, গভর্নমেন্ট টানাটানি করবে না, ঠিক আছে। বিএস খতিয়ান সংশোধনের জন্য একটা মামলা করলে হবে। খাস হওয়া মানে সরকারের নামে হওয়া। খাস বলতে আমরা বুঝি সরকারের নামে, আমি ধরে নিলাম সরকারের নামে হয়েছে, তাহলে সরকারের বিরুদ্ধে একটা বিএস খতিয়ান সংশোধনের মামলা করলে, খতিয়ানটা যদি এটা আইনেই আছে, সরকারের বিরুদ্ধে কোনো মামলা করলে সেটা পুনরুদ্ধার চাইতে হয় না, এটা ওই বিএস খতিয়ান সংশোধনের মামলা করলে হবে। বিএস খতিয়ান যদি সংশোধন হয়ে যায় তাহলে কোর্ট এটা দখল দিয়ে দিবে, হ্যাঁ। যদি দখল নাও থাকে সেক্ষেত্রে সাধারণত দখলটা চাইতে হয় গভর্নমেন্টের থেকে। দখলটা সাধারণত চাওয়ার দরকার হয় না, হ্যাঁ। যদি কোনো কারণে বেদখল হয়ে যায়,
ওই জায়গায় যদি কোনো থার্ড পার্টি চলে আসে, গভর্নমেন্ট যদি সেটা কাউকে লিজ দিয়ে যায়, ওখানে যদি থার্ড পার্টি লিজ অনুযায়ী দখলে থাকে, সেক্ষেত্রে আপনাকে পুনর্দখল চাইতে হবে। যদি কোনো কারণে গভর্নমেন্ট লিজ দিয়ে না থাকে, এটা গভর্নমেন্টের নামেই যদি থেকে থাকে, তাহলে পুনর্দখল চাইবার দরকার নেই। এমন অনেক সময় হয় খাস দখলগুলো অন্য কাউকে লিজ দিয়ে দিল, লিজ দিয়ে সেখানে আরেকজন ব্যক্তি আসছে, তাহলে তার বিরুদ্ধে খাস দখলের জন্য তাকেও বিবাদী করতে হবে, তার বিরুদ্ধে খাস দখলের জন্য একটা মামলা, সাথে ওই মামলার ভিতরে তার বিরুদ্ধে খাস দখল চাইতে হবে। যদি গভর্নমেন্ট লিজ দিয়ে না থাকে, তাহলে খাস দখল চাওয়ার দরকার নেই, সরকারের বিরুদ্ধে এমনি পুনর্দখলের মামলা করলেই হয়ে যাবে, সরকারের বিরুদ্ধে খতিয়ান সংশোধনের মামলা করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমার প্রশ্ন তো মোটামুটি শেষ, আর সময়ও শেষ, অনেক সময় হয়ে গেছে। আমরা তাহলে আজকে এখানে ক্লোজ করি। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই বিষয়টা অন্তত সপ্তাহে একদিন কন্টিনিউ করার জন্য। আশা করি আপনারা সবাই সবার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন যদি আমার এখানে থেকে থাকে, আমি মাঝে তো একবার সাইন আউট হয়ে গিয়েছিলাম, এগুলো সব বলা হয়েছে কাউন্টার ক্লেমটা। যদি কোনো কারণে যদি সাইন আউট হওয়ার আগে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি আজকে যেভাবে ধরে আচ্ছা, এখানে কি বললো, দেওয়ানি কার্যবিধিতে রিকলের যে সময় দেওয়া হয়ে থাকে সদ্যোগে প্লেন্টিভ উইটনেসকে রিকল করতে পারি কিনা। আচ্ছা শুনেন, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি কোনো কারণে দেওয়ানিতে রিকলের জন্য ওই যে সাইমন সৈয়দ যে প্রশ্নটা করেছে, দেওয়ানিতে রিকল করে দিল, একটা সময় বেঁধে দিল, সময়টা পার হয়ে গেল, সময়টা পার হওয়ার পরে দেখা গেল রিকলের আসছে, মানে সেই সাক্ষীটা আসছে, সেক্ষেত্রে আপনি কোর্টে দরখাস্ত দিয়েই কিন্তু মোটামুটি কোর্ট এগুলো অ্যালাউ করবে, এগুলো কিন্তু লিবারেল, এই কথাটাই বলেছিলাম। ঠিক আছে? 151 ধারাও দিতে পারেন, বা কোর্টকে আবেদন করলে কোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতেও নিতে পারবে। ঠিক আছে? এটা 151 ধারা দিলেও তো ভালো, 151 ধারা দিলে একটা সেকশনের গ্রাউন্ড পাওয়া গেল আর কি। হ্যাঁ, আশা করি সবারই প্রশ্ন উত্তর, ওই ফৌজদারিটা ছাড়া মোটামুটি সবার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়া হয়েছে। নেট প্রবলেমের কারণে আমাদের একটু ডিলে হয়েছিল। যাক, আপনারা সবাই ভালো থাকবেন। অনেকেরকে দেখে আমার খুব ভালো লাগছে, এখানে অনেকে আমার খুব বেশি পরিচিত, যদিও আমি চেহারাটা খুব ছোট দেখতে পাচ্ছি, মানে স্বাভাবিকভাবে আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আমার দেখতে পেলে আমাকে খুব ভালো লাগতো। আমার কিন্তু মানুষকে দেখতে আমার খুব ভালো লাগে, তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, মিশতে খুব ভালো লাগে বেসিক্যালি। আর মানুষকে আমি আপনাদের সবাইকে আমি খুব অনার করতে খুব পছন্দ করি। হ্যাঁ, তো আশা করব আপনারা চেষ্টা করবেন সবাইকে সম্মান করার এবং সবার সাথে সুন্দর ব্যবহার করার। আমরা যদিও এখন 4 দেয়ালের মধ্যে শুধু ফ্যামিলি মেম্বারদের সাথে আছি, তো ফ্যামিলি মেম্বারদের সাথে থাকলেও অনেকে ফ্যামিলি মেম্বারের উপর ফেসবুকে স্ট্যাটাসের দিকে অনেকে বোর হয়ে যায়, অনেকে অনেক রকমের বিষয় বলে। হ্যাঁ, তো আমরা আসলে কখনো ফ্যামিলি মেম্বার, আমাদের সবাই তো আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের শরীরের পার্টের একটা অংশ, তারা তো আমাদের ব্লাড, ঠিক না? যদিও হয়তো আমাদের অংশ, আমাদের পার্ট অ্যান্ড পার্সেল আমাদের শরীরে, সুতরাং তাদের সাথে আমরা খুব ভালো বিহেভ করব এবং কাউকে কখনো বিরক্তিকর মনে করব না, মাঝে মাঝে কিছু মজা করব। হ্যাঁ, যেমন আমার ছেলে গত কয়েকদিন থেকে করে মানে কাজ করে একটা মিউজিক ভিডিও এডিট করলো আমার গানের একটা দিয়ে, তো আমার কাছে বেশ ভালো লাগলো। আজকে সন্ধ্যা আমাকে দিয়ে বলছে যে বাবা, আমি ইউটিউবে একটা ভিডিও ছেড়েছি, এটা একটু দেখলাম, আমার থেকে বেশ সুন্দর লাগছে, ভালো লেগেছে ইউটিউবে। তো সবাইকে নিয়ে খুব মজা থাকবেন আশা করি। এটাও আমাদের জীবনের একটা অংশ। আমরা সব সময় চেষ্টা করব আমাদের প্রতিটা সময়কে, আমাদের হয়তো প্রতিকূলে হবে, কোনো সময় অনুকূলে হবে, কোনো সময় হয়তো সমতা থাকবে, প্রতিকূল অনুকূলের সমতা থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব সব সময়কে নিজের মতো করে নিতে। সব সময় তো আমার, প্রতিকূল সময়টাও আমার, অনুকূল সময়টাও আমার, আমাদের জীবনটাও আমার। তো সুতরাং আমরা কেন মানুষের সাথে হট্টক করে, মানুষের সাথে মনোমালিন্য করে, কেন মানুষের সাথে মানে অযথা বিতর্ক করে আমরা কেন কাটাবো বলেন? আমরা যা আলোচনা করব পজিটিভ এবং কোনো প্রোডাক্টিভ আলোচনা করব। সুতরাং আপনাদের সাথে যদি কখনো মনে হয় যে আমার আবারও বসার দরকার আছে, আমি চেষ্টা করছি যে প্রতি সপ্তাহে একবার বসার। আপনাদের প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো আমাকে করবেন, আপনাদের নিজস্ব যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন, কারণ আমরা যদি আপনাদের নিজস্ব সমস্যার যদি সমাধান দিতে না পারি, তাহলে তো আসলে আমরা কতটুকু সার্থক বলেন? আমাদের লয়ার হিসেবে তো আমাদের সোশ্যালও কিছু দায়িত্ব আছে, ঠিক না? তো আমি চেষ্টা করব আপনাদের নিজস্ব যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবেন। আর আমি যে সব জানতাম মানুষ, বিষয়টা তা না। হ্যাঁ, আমরাও অনেক বিষয় জানি না, আমারও অনেক বিষয়ে শর্টেজ আছে, আমারও অনেক বিষয় হয়তো বুঝতে ভুল থাকতে পারে, তবে চেষ্টা করি প্রপারটা জানার, প্রপারটা বলার। যদি কোনো কারণে আমার ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকেও মাঝে মাঝে
ভুল সংশোধন করে দেবেন। আমি খুব খুশি হই আমার ভুলটা যদি কেউ যদি কোনো জায়গায় যদি ভুল থাকে বা কোনো জায়গায় যদি আমার বলায় ভুল থাকে, আমার যদি আপনাদেরকে প্রেজেন্টেশনে ভুল থাকে, আমি যদি আপনাদেরকে বোঝাতে না পারি, সেই জায়গাটাতে আমাকে বলবেন। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট এফোর্ট। হ্যাঁ, ওকে, গুড নাইট, টেক কেয়ার, বাসায় থাকেন, মজা করেন, এনজয় করেন। আর কখনো যদি আমাকে প্রয়োজন হয়, আপনারা ফেসবুকে আপনারা এই যে প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন। আর যদি কোনো কারণে মিনি লয়েসগুলো যদি এভাবে সেশনের দরকার হয়, আমাকে বললে মিনি লয়েসগুলো আমি বসবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি ইনশাল্লাহ। ওকে, বাই।